নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে চলে আসলাম একটি বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে। আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটিকে দেখলে পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মছকের মধ্যে রাহু যেখানেই হোক কোথাও না কোথাও তো বসে আছে, এবং সেই বসে থাকা থেকে আপনি বুঝতে পারবেন যে সেই রাহুটা আপনাকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। রাহু যদি কোনো মানুষকে খারাপ ফল দেয় তাহলে পারে সেই মানুষ না চাইতেও অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। রাহু যদি মানুষকে খারাপ ফল দেয় তাহলে একজন মানুষকে বিভিন্নভাবে কিন্তু বরবাদ করে দেয়। রাহু একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলা যেতে পারে, এবং রাহু একটি ছায়াগ্রহ। কিন্তু ছায়াগ্রহ হলেও রাহুর যে ক্ষমতা এবং একটি জন্মছকের মধ্যে যে রাহুর ক্ষমতা, এটাকে আমরা অপরিসীম বলেই ধরে নেব। তো রাহুকে বোঝার বিষয় রয়েছে। যদি কোনো মানুষ রাহুকে অ্যাভয়েড করে তাহলে পরে কিন্তু আমার মনে হয় যে বেশ কিছু সমস্যা চলেই আসতে পারে। আবার যদি কারোর জন্মছকের মধ্যে রাহু ভালো থাকে তাহলে পরে রাহু যে কিভাবে তাকে ভালো ফল দিয়ে দেবে সে আন্দাজাও করতে পারে না। আমরা জানি যে রাহু হঠাৎ কাজ করার কারক গ্রহ, মানে হঠাৎ ঘটনাগুলো ঘটায়, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। পজিটিভ দিকে বলতে গেলে পারে হঠাৎ কেউ লটারি পেয়ে গেল, হঠাৎ মানে কোনো একটি ভালো কাজ হয়ে গেল, বা হঠাৎ কিছু একটা আমার মানে একটা সম্পত্তি প্রাপ্তি হয়ে গেল, হঠাৎ কোনো টাকা পয়সা প্রাপ্তি হয়ে গেল। এবং রাহু যদি খারাপ ফল দেয় তাহলে পারে হঠাৎ কোনো বাজে মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল, হঠাৎ আপনার লস হয়ে গেল, হঠাৎ কিন্তু আপনার শারীরিক সমস্যা এসে গেল, হঠাৎ দুর্ঘটনার মধ্যে পড়ে গেলেন আপনি। এরকম ধরনের হঠাৎ হঠাৎ ব্যাপারগুলো কিন্তু রাহু কন্ট্রোল করে। এবং রাহু খুব বেশি সমস্যা দেয় তখন যখন জন্মছকের মধ্যে শনিও খুব খারাপ থাকে। তো শনিকে নিয়ে তো আমি পরবর্তী সময়ে বলবো, আলোচনা করব, কারণ শনিটাও বোঝার বিষয় রয়েছে। শনি একটি খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট আমাদের জন্মছকের মধ্যে, এবং শনি যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে সেই মানুষের জীবনে রাহু কেতুর সমস্যা কিন্তু অধিক দেখতে পাওয়া যায়। কারণ রাহুকে একমাত্র কন্ট্রোল করে শনি। তাহলে শনি যদি খারাপ হয়ে যায়, রাহু মানে নিজের মতো করে চলতে শুরু করে দেয়। তো আজকে আমি আলোচনা করব অনেকগুলো বিষয় নিয়ে। আমি দেখবেন বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। এখানে আমি আলোচনা করব রাহুর শুভ এবং অশুভ, মানে কখন রাহু শুভ হয় বা কখন অশুভ হয়। বিভিন্ন ভাবের মধ্যে রাহু থাকলে একটা সাময়িক ফল দেবার চেষ্টা করব। যারা আপনারা দেখছেন তারা তো আপনারা কিছুটা জ্যোতিষ বোঝেন, তো আমি যেটা বলবো সেটাই শেষ নয়, আরও অনেক কিছু হতে পারে, কিন্তু আমি একটা সাধারণ ধারণা দেব। রাহু কখন কখন অশুভ দোষ সৃষ্টি করে দেয়। প্রথম নম্বর কথা দেখো, রাহু তো নিজে অশুভ, এবং রাহু কোনো গ্রহের সঙ্গে মিলে অনেক রকম দোষ ক্রিয়েট করে, এবং সেই দোষগুলো কী কী সমস্যা দেয় এবং কখন কখন সেই দোষগুলো ক্রিয়েট হয়, এবং সেই দোষগুলোকে আপনি হালকাভাবে নিচ্ছেন কিন্তু সেটা কি হালকা আদেও, তো এই বিষয়গুলোকে নিয়ে বোঝাবো। এছাড়াও বলবো রাহু কোন কোন নক্ষত্রে বেশি খারাপ ফল দেয়। মানে আপনার জন্মছকের মধ্যে রাহু তো নিশ্চয়ই কোনো না কোনো নক্ষত্রে রয়েছে, তো সেই নক্ষত্রটাকে আপনাকে দেখতে হবে, এবং সেই নক্ষত্রটা নিয়ে আমি বলবো পরবর্তী সময়। তো সেই নক্ষত্র যদি যেই নক্ষত্রগুলোর মধ্যে রাহু খারাপ ফল দেয়, সেই নক্ষত্রের মধ্যে যদি রাহু থাকে, রাহু কিন্তু আপনাকে সমস্যা দেবে। এছাড়াও আমি আপনাকে বলবো রাহুর দশাকে কেন্দ্র করে দু এক কথা। এছাড়াও আমি আপনাকে বলবো রাহুর উচ্চ এবং নিচ স্থান নিয়ে একটা কিন্তু সমাজের মধ্যে বা জ্যোতিষ মহলের মধ্যে যারা জ্যোতিষ পড়াশোনা করে তাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে রাহু উচ্চ স্থানে তো খুব ভালো হয়ে গেল, নিচ স্থানে তো রাহু খারাপ হয়ে গেল। তো উচ্চ স্থানে রাহু ভালো হয়ে যাওয়ার ফলে ভালো ফল চলে আসবে, আর নিচ স্থানে রাহু খারাপ হয়ে যাওয়ার ফলে খারাপ ফল চলে আসবে। কিন্তু এই রকম কোনো বিষয় নেই, রাহুর সঙ্গে মিলবে না। মানে আপনি যদি এই ব্যাপারটা, মানে আমি বলতে চাইছি রাহু যদি আপনার উচ্চ স্থানে থাকে তবু আপনাকে নিচের মতো ফল দিয়ে দিতে পারে। রাহুর কাছে কোনো ক্যালকুলেশন চলে না। এছাড়াও আমি আপনাকে বলবো রাহু কখন আপনাকে হঠাৎ লাভ বা ক্ষতি করিয়ে দেয়। এছাড়াও আমি বলবো রাহু কোন কোন স্থানে সব থেকে বেশি খারাপ ফল দেয়।
এবং ওই স্থানে যদি রাহু থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তারা যতই বলুক আমার কিছু হবে না, তারা কিন্তু কোনো না কোনো সময় সমস্যার মধ্যে পড়ে যাবে। এবং আমি আপনাকে বলবো যে রাহুর প্রতিকার কখন করা উচিত। আমি আপনাকে বলবো রাহুর জন্য আমরা ইউটিউবের মধ্যে নানান টোটকা দেখি, কিন্তু আপনি হয়তো জানেন না যে শাস্ত্রীয় নিয়ম অনুসারে যে রাহুর জন্য কোনো টোটকার কথা বলাই হয়নি। রাহুর জন্য বলা হয়েছে যে সঠিক দান এবং মন্ত্রপাঠ, এছাড়াও স্টোন গোমেতের কথাও কিন্তু শাস্ত্রীয় বিষয়ে বলা হয়েছে, টোটকার কথা কিন্তু বলা হয়নি। এবং শাস্ত্রে এটা বলেছে টোটকা করে কিন্তু রাহুকে ঠিক করা যাবে না। ব্যাপারটাকে বুঝতে পারছেন? এছাড়াও আমি বলবো কি করবেন না, করলে পারেই কিন্তু আপনার জন্মছকে রাহু অতিরিক্ত খারাপ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে আপনার মনের মধ্যে যেই সমস্ত প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়েই আজকের অনুষ্ঠান। তাহলে অনুষ্ঠানটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তো অনুষ্ঠানটা বড় হয়ে যাবে মানে প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট চলে যেতে পারে। তো এতটা বড় অনুষ্ঠান ইউটিউবের মধ্যে করে আপনাদেরও ধৈর্য থাকবে না, আমারও সমস্যা হবে 1-1.5 ঘন্টা ধরে বকর করা। তো অনুষ্ঠানটিকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করে দেবো, মানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এটা পরপরই রিলিজ হবে আর কি। তো আপনারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে পার্ট বাই পার্ট দেখবেন। মানে যেমন আমি ধরো একটা কথা বলছি যে আজকে রাত্রিবেলায় মনে করা যাক আমি রাহুর অ্যানালিসিস, রাহু A to Z অ্যানালিসিসের ফার্স্ট পার্ট আপলোড করলাম। কালকে এটা কিন্তু আবার রাহুর A to Z অ্যানালিসিস মধ্যে সেকেন্ড পার্ট চলে আসবে, পরশু দিনকে থার্ড পার্ট চলে আসবে। এরকমভাবে আপনারা কিন্তু প্রত্যেক দিন দেখুন। বিশেষ করে আমি অনুরোধ করব যে যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই যেন দেখে, কারণ রাহুকে যদি আপনি বুঝে যান তাহলে পরে একটি জন্মছককে ধরে নেওয়া আপনার কিন্তু অনেকটা আপনি এগিয়ে গেলেন। আমি এখানে খুব ছোট মুখে বড় কথা যদি বলি যে রাহুকে যদি আপনি বুঝে যান তাহলে একটি জন্মছকের মধ্যে প্রায় 40% আপনি ধরে নিলেন। তো আপনাকে বুঝতে হবে যারা জ্যোতিষের স্টুডেন্ট। এছাড়াও আমরা আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান তো আমরা 1 জানুয়ারি থেকে শিক্ষামূলক অনুষ্ঠান শুরুই করলাম, কিন্তু আমার কন্টিনিউয়াসলি কিন্তু এবার শিক্ষামূলক অনুষ্ঠান থাকবে। তাই আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বিষয় হচ্ছে যে আমি আমার চ্যানেলের মধ্যে এতদিন ধরে রাশিফলের অনুষ্ঠান করতাম এবং শিক্ষামূলক অনুষ্ঠানগুলো কয়েকদিন বন্ধ ছিল। তো অনেক মানুষ আমাকে ফোন করছিল, তো বলছে যে দাদা আপনি যা করছেন কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠানটাও দিন, যে আপনার কথা থেকে কিছু আমরা শিখি। তো যাই হোক, আমিও ভাবলাম কি যে হ্যাঁ, আমারও শিক্ষামূলক অনুষ্ঠান দেওয়া উচিত। কারণ হচ্ছে আমি সবসময় মনে করি যে যেটা আমি জানি সেটা যেন আপনাকে আমি শেখাতে পারি বা জানাতে পারি, হয়তো আমার ভাল লাগবে আর কি। আপনাকে যদি আমার জ্ঞানটা আপনাকে দিতে পারি তাহলে আমার ভাল লাগবে। আমার কোনো টেন্ডেন্সি এরকম নেই যে আমি যেটা জানি সেটা কাউকে বলবো না, কাউকে দেব না। তো বিষয় হচ্ছে যে আপনারা একটু মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখবেন এবং অবশ্যই বোঝার চেষ্টা করবেন। জ্যোতিষের স্টুডেন্ট যারা আছে লিখে রাখবেন। আপনি দেখতেই পাচ্ছেন চোখের মধ্যে চশমা এসে গেছে। ডাক্তারের সঙ্গে দেখিয়েছিলাম, চোখটা একটু প্রবলেম হচ্ছে, চলে বই টই অনেক পড়তে হয়। তো ডাক্তার বলছে যে 42 বছর বয়স হয়ে গেলেই পারি চোখে চশমা আসা তো উচিত, এটা কমন ব্যাপার। তো আমি বললাম কি ঠিক আছে, তাহলে চশমায় যখন বলছেন দিয়েই দিন। তো চশমাটা আমার এখনকার বর্তমানে সাথী হয়ে গেল। এমনি খালি চোখে যে দেখতে পাচ্ছি না তা কিন্তু নয়, দেখতে পাচ্ছি, কিন্তু চশমাটা পরলে পরে একটু ভালো করে দেখতে পাচ্ছি বিষয়গুলো। তো যাই হোক, বয়সের সঙ্গে সঙ্গে হয়তো চশমার প্রয়োজন পড়ে, তো ঠিক আছে, ন্যাচারাল বিষয়। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে যে অনুষ্ঠানটিকে বুঝুন। কারণ হচ্ছে আমার উদ্দেশ্য একটাই, যে আপনি যাতে বুঝতে পারেন। তো কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে যাব এবং অনুষ্ঠানটার মধ্যে গিয়ে আমি আপনাদেরকে এটা বোঝাবো যে কত রকম বিষয়টাকে ভালো করে মাথায় রাখুন, যে কত রকম বিষয় কিন্তু আছে। তো আমরা জানি যে রাহু একটি ছায়া গ্রহ
এই ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনার জন্মছকে রাহুকে খুব ভালো করে বুঝতে পারবেন যে সেটা ভালো প্লেসমেন্টে আছে না খারাপ প্লেসমেন্টে আছে। যদি ভালো প্লেসমেন্টে থাকে তাহলে কিয়া বাত, যদি খারাপ প্লেসমেন্টে থাকে তাহলে পরে আপনাকে তার জন্য ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা মানে এই কখনোই আমি বলি না যে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাকে কোনো কবচ পড়ে নিতে হবে এক্ষুনি। কিছু ব্যবস্থা বিভিন্ন টেকনিকে ব্যবস্থা করা যায়, তো ব্যবস্থা কিন্তু করতে হবে আপনাকে। ব্যাপারটা সিরিয়াস কিন্তু, নইলে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর ইয়ং ছেলে মেয়েদেরকে রাহু কিন্তু অনেকটা সমস্যা দেয়, কিন্তু ইয়ং ছেলেমেয়েরা তাদের ব্লাডের জোরে, রক্তের জোরে বলে ধর আমি এসব মানি না, রাহু কেতু ফেতু আমি মানি না। ঠিক আছে, যদি আমার আমার মানে আমার বুদ্ধি, আমার কাজ, আমার কর্ম, আমার চলার পথ এটাই আমার জীবনকে কন্ট্রোল করবে। রাহুটাও কি এরকম ছেলের মধ্যে আমি একটা অ্যানালাইসিস করেছি, 100টা ছেলে যদি এরকম করে 80টা ছেলেই পাঁকে পড়ে গেছে, আর 20টা ছেলে হয়তো পরবর্তী সময় পড়বে, আমার যা মনে হয়। তাই আপনি ইয়ং হন, আপনি বয়স্ক হন, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন, ব্যাপারটা সিরিয়াস কিন্তু। তো এখানে আমি বলছি দেখুন, রাহু যদি একটি জন্মছকের মধ্যে ভালো থাকে তো কথাই আলাদা, রাহু যদি একটি জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে পারে কিন্তু রাহু অনেক রকম সমস্যা দিয়েই দেয়। তাহলে আসুন আমরা জেনে নিই যে রাহু কখন ভালো ফল দেয় এবং কখন খারাপ ফল দেয়। রাহু সম্পর্কে কোনো প্রেডিকশন 100% দেওয়া এটা কিন্তু বড় কঠিন কাজ, মানে কেউ দিতে পারে না। যত বড়ই জ্যোতিষী হোক, রাহু সম্পর্কে 100% প্রেডিকশন দেওয়া যাবে না, কারণ কখন যে রাহু কি করে দেয় এটা মানে কি বলবো, যারা অ্যাস্ট্রোলজার তারা হয়তো ব্যাপারটাকে বোঝে। আমরা জানি যে রাহু এই 3 নম্বর ঘরটা, এই 6 নম্বর ঘরটা এবং 11th নম্বর ঘরটার মধ্যে ভালো ফল দেয়, মানে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘরের মধ্যে রাহু ভালো ফল দেয়। এছাড়াও শাস্ত্রীয় নিয়ম অনুসারে বলেছে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ঘরে রাহু ভালো ফল দেয়। কিন্তু আপনি দেখবেন যত মানুষের তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশের মধ্যে রাহু আছে, আমি দশমটাকে এখন ধরবো না কারণ কন্ডিশন রয়েছে, দেখবেন এখানে রাহু কিন্তু তাদেরকে ভালো ফল দিচ্ছে না, সব ক্ষেত্রে দিচ্ছে না। তার কারণ হচ্ছে কি, রাহু তৃতীয়, ষষ্ঠ, 11th হাউসে ভালো ফল দেয়, কিন্তু দেয় তখন যদি এই ঘরগুলো রাহুর মিত্রক্ষেত্র হয়। মানে ধরুন তৃতীয় ঘরটা রাহুর মিত্রক্ষেত্র, মানে রাহুর মিত্র হচ্ছে বুধের ঘর বা শুক্রের ঘর বা শনির ঘর হলো। এই ষষ্ঠ ঘরটা রাহুর মিত্রক্ষেত্র বুধ, শুক্র, শনির ঘর হলো। এই 11th হাউসটা বুধ, শুক্র, শনির হলো। তাহলে কিন্তু রাহু তাকে লাভ দেবার চেষ্টা করে। কিন্তু অ্যানালিসিস করে দেখা গেছে রাহু যদি তার মিত্রক্ষেত্রে কোথাও বসে থাকে, রাহু যদি তার মিত্রক্ষেত্রে মানে বুধ, শুক্র এবং শনির স্থানে বসে থাকে, এবং সেটা যেইভাবেই হোক রাহু কিন্তু কিছু না কিছু তাকে লাভ দেবার চেষ্টা করে। কিন্তু সেই ভাবটি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের মধ্যে পড়ে যায়, কি বলতে চাইছি বুঝতে পারছেন? রাহু যদি নিজের মিত্রক্ষেত্রে বসে থাকে তাহলে সেটা যেইভাবেই হোক রাহু ফল দেয়, মানে মোটামুটি ভালো। কিন্তু সেটা যদি অষ্টম হয়, ষষ্ঠ অষ্টম কেন বলো, ষষ্ঠ তো ভালো, তো অষ্টম যদি হয় বিশেষ করে, এবং দ্বাদশ যদি হয় বিশেষ করে, তাহলেও রাহু লাভ দেয়, তার কন্ডিশন রয়েছে, কিন্তু সেই মানুষকে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যেও জড়িয়ে দেয়। কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন হয়তো। এবারে আমরা জানি যে রাহুর শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, তাই না? তো রবির সঙ্গে বা চন্দ্রের সঙ্গে যদি রাহু থাকে তাহলে গ্রহণ দোষ তৈরি করে দেয়। গ্রহণ দোষ যখন কোনো মানুষের জন্মছকের মধ্যে থাকবে তখন কিন্তু বিশেষ করে দেখা যায় যে তার যে কোনো কাজ হতে চায় না, চট করে সে জীবনে ডেভেলপ করতে চায় না, এবং ডেভেলপ যদি করে নেয় তার বিভিন্ন শত্রুর একটা মানে সমস্যা। এবং গ্রহণ দোষ অধিকাংশ সময় দেখা যায় যতটা প্রতিভা তার মধ্যে ছিল ততটা সে ডেভেলপ করতে পারলো না। গ্রহণ দোষ কিন্তু বাড়ির মেম্বারদের সঙ্গে বন্ডিং প্রবলেম নিয়ে আসতে পারে। গ্রহণ দোষ কিন্তু বাড়ির মেম্বারদের বা বাড়ির বয়স্ক মেম্বারদের শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে।
গ্রহণ দোষ কিন্তু আলো আঁধারি, মানে কখনো ভালো চললো তার, কখনো খারাপ হয়ে গেল, এইসব চলতে পারে। গ্রহণ দোষ কিন্তু শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে, সেটা চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, মানে রবির সঙ্গে রাহু থাকুক বা চন্দ্রের সঙ্গে রাহু থাকুক। মঙ্গলের সঙ্গে রাহু থাকলে পারে অঙ্গারক যোগ তৈরি করে। অঙ্গারক যোগ খুব নেগেটিভ যোগ। এই যোগ মাথা গরমের প্রবণতা আনে, এই যোগ হঠকারী সিদ্ধান্ত নিয়ে আসে, এই যোগ মানে সম্মান দিতে চায় না মানে সেই ব্যক্তি কাউকে, এবং বড়দের কথা শুনতে চায় না, নিজে যেটা ইচ্ছা সেটা করার চেষ্টা করে, প্রচণ্ড মুখে মুখে তর্ক করবে, বাজে কথা মুখ থেকে কখনো কখনো বলে দেয়, তার কথা বলার ধরনটাই খারাপ, অন্যকে দুঃখ দিয়ে কথা বলার চেষ্টা করে। এছাড়াও অঙ্গারক দোষ কিন্তু বিবাহিত জীবনকে প্রচণ্ড সমস্যা দেয়। মহিলাদের জন্মছকে যদি অঙ্গারক যোগ থাকে তাহলে পারে, এটা তো আমি কি বলবো, অনেকটাই বিবাহিত জীবনকে সমস্যা দেয়। এর জন্য বিবাহিত জীবনে ডিভোর্সেরও প্রবলেম দেখতে পাওয়া যায়। এবং অঙ্গারক যোগ যদি কোনো পুরুষের জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে তার প্রফেশনাল জায়গাকে নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা দেখেছি বৃহস্পতির সঙ্গে রাহু বসে রয়েছে, তাহলে এটাকে আমরা বলি গুরুচণ্ডাল দোষ। গুরুচণ্ডাল দোষও কিন্তু একটি অশুভ দোষ। গুরুচণ্ডাল দোষ যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু তার প্রচণ্ড আর্থিক সমস্যা বা অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, বড়দের বাড়ির বড়দের সঙ্গে তার একটা বন্ডিং প্রবলেম, তার চট করে বিয়ে হতে চাইছে না, বা বিয়ে যদি হয়েও যায় তাহলে বিবাহিত জীবনে নানান সমস্যা আসছে, তার শারীরিক সমস্যাও ক্রিয়েট করে দেয়, পেট নিয়ে তার কিন্তু বিভিন্ন প্রবলেম চলে আসে। এবার বৃহস্পতি রাহুর কম্বিনেশন একটি মজার বিষয় হলো যে রাহু যেই ঘরে থাকবে, রাহু যেই ঘরে থাকবে সেই ঘরের মালিক, মানে রাহু যেই রাশিতে থাকবে সেই রাশির মালিকের মতো রাহু কিন্তু আচরণ করতে শুরু করে দেবে। এবার রাহু বৃহস্পতির যোগ গুরুচণ্ডাল দোষ তৈরি করে। এর ফলে কি হয়, বৃহস্পতির যত শুভত্ব রয়েছে রাহু নিয়ে নেয়, এবং এর জন্য কি হয়, যদি কারোর গুরুচণ্ডাল দোষ থাকে আপনি খেয়াল রাখবেন সেই জাতকে রাহুর দশা ভালো যাবে, কিন্তু বৃহস্পতির দশা তাকে মেরে দেবে, মানে প্রচণ্ড সমস্যায় ফেলে দেবে। এই কথাটা কিন্তু খেয়াল রেখে দেবেন। গুরুচণ্ডাল দোষ যদি থাকে তাহলে সেই জাতকে রাহুর দশা ভালো হয়ে যাবে, কিন্তু বৃহস্পতির দশা প্রচণ্ড ভয়ানক খারাপ হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা। রাহু হচ্ছে শুভ গ্রহের সঙ্গে থাকলে পারে শুভ গ্রহটাকে খারাপ করে নিজে ভালো হয়ে যায়। রাহু যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে অশুভ গ্রহেরটার অশুভত্ব আরও বাড়িয়ে দেয়। কন্ডিশনগুলো ভালো করে মাথায় রাখবেন। এবারে আপনাকে ছোট করে, আমি হয়তো আপনাকে কিছুটা বোঝাতে পারলাম, এবারে আপনাকে ছোট করে বোঝাবো যে রাহু বিভিন্ন ভাবের মধ্যে থাকলে কিরকম কিরকম ফল দেয়। তো এইটাও আপনাদের জানার খুব প্রয়োজন রয়েছে। দেখুন, বিভিন্ন ভাবের মধ্যে থাকলে পারে, আপনারা যদি জ্যোতিষ চর্চা করে থাকেন তাহলে তো কিছুটা হয়তো তো আপনারা জানেন, কিন্তু তাও একটা আমি সামান্য পরিচয় দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরুন, রাহু যদি লগ্নে থাকে তাহলে জাতক সাধারণভাবে ছল কপটতা করে, মিথ্যের সাহারা নেয়, এবং জাতক একটু লোভী প্রকৃতির হয়, এবং তার নিজের ইচ্ছাগুলোকে সার্থক করতে সে ভালো মন্দের বিচার করে না, মানে আমি এটাকে ঠিক করছি বা আমি কি এটা ভুল করছি এইসব বিচার করে না। সে সবসময় বুদ্ধিমান তো বলবো না, সে প্রচণ্ড চালাক প্রকৃতির হয়। এছাড়াও কিন্তু রাহু যদি লগ্নে থাকে তাহলে আপনি কিন্তু তাকে দেখে ভুল করবেন না, সে চুপচাপ লোকের কাছে খুব মিষ্টি চেহারা, সুন্দর হাসি নিয়ে লোকের কাছে প্রেজেন্ট করলেও তার মনের মধ্যে কিন্তু চলছেন অন্য প্ল্যানিং, এটা কিন্তু মাথায় রাখবেন। রাহু যদি লগ্নে থাকে তাহলে পারে সেই জাতক ওপর দিক দিয়ে খুব মিষ্টি, খুব সুন্দর লোকের সঙ্গে কথা বলতে পারে, খুব সুন্দর বোকা বোকা টাইপের, চুপচাপ টাইপের, বেশি কথা বলে না, এরকম হলেও সে কিন্তু ভেতর থেকে চালবাজ হয়ে যাবে, কারণ রাহু অভিনয়ের কারক গ্রহ, এই অভিনয় ক্ষমতা তার মধ্যে ভালো চলে আসবে। এছাড়াও যদি লগ্নে রাহু থাকে তাহলে পারে সেই জাতক বলবে তো অনেক কিছু, আমি এই করেগা ওই করেগা বহুত কুছ কর লেগা, কিন্তু করতে পারবে না, তার করতে যাওয়ার সময় বাধা চলে আসবে, বা যখনই এগুলো বললো তার কিছুদিনের মধ্যেই কিছু একটা সমস্যা এলো। এটা হচ্ছে লগ্নের রাহু। দেখুন, অনুষ্ঠানটি 19 মিনিট হয়ে গেছে, আমি এটা তাড়াতাড়ি করে এইটা কিন্তু আপনারা দেখে নেবেন, এইটা শেষ করে আমি এই পার্টটা শেষ করে দেবো। এবার সেকেন্ড হাউসে রাহু দেখুন,
সেকেন্ড হাউসে রাহু কিন্তু এমন ব্যক্তি অনেক বলবে, মানে সেকেন্ড হাউসে রাহু থাকলে পরে অনেক সময় দেখা যায় যে জাতকের মধ্যে একটুখানি বেশি কথা বলার একটা প্রবণতা বা মাঝে মধ্যে গালমন্দ দেওয়ারও একটা ব্যাপার কিন্তু চলে আসে। সেকেন্ড হাউসের রাহু কিন্তু মাঝে মধ্যেই মিথ্যে কথাও বলিয়ে দেয়, এবং সেকেন্ড হাউসের রাহু কিন্তু কটু কথাও বলিয়ে দেয়, আমি তো বললাম। এবং সেকেন্ড হাউসের রাহু কিন্তু পয়সার প্রতি লোভ বাড়িয়ে দেয়। সেকেন্ড হাউসের রাহু কিন্তু অকারণে পয়সা খরচাও করিয়ে দেয়। সেকেন্ড হাউসের রাহু কিন্তু আত্মীয়দের সঙ্গে একটা বিবাদ ঝগড়া শান্তিও নিয়ে আসতে পারে। এবং সেকেন্ড হাউসের রাহু কিন্তু মাঝে মধ্যেই তার আর্থিক সমস্যা চলে আসবে। থার্ড হাউসের রাহু কিন্তু খুব ভালো। থার্ড হাউসের অধিপতি যদি ভালো থাকে তাহলেই রাহু কিন্তু ভালো ফল দেবে, নচেত কিন্তু দেবে না। কেমন ফলটা দেবে দেখুন, থার্ড হাউসের মধ্যে রাহু থাকলে পারে, থার্ড হাউস হচ্ছে সাহসের ঘর, চেষ্টার ঘর, তাহলে সেই জাতকের মধ্যে চেষ্টা বাড়বে, সাহস বাড়বে। যদি থার্ড হাউসের অধিপতি ভালো থাকে তাহলে পারে তার চেষ্টা এবং সাহসটা কাজে লেগে যাবে। যদি থার্ড হাউসের অধিপতি ভালো না থাকে তাহলে সে চেষ্টা করেও তার অনেক সাহস থেকেও সে আসলে কিছুই করতে পারবে না, বিভ্রান্ত করিয়ে দেবে রাহু তাকে। ফোর্থ হাউসে রাহু, আমি কি বলতে চাইছি ব্যাপারগুলোকে একটুখানি বুঝে নিন। ফোর্থ হাউসে রাহু থাকলে পারে, আমরা জানি চতুর্থ ঘর হচ্ছে আমাদের মনের ঘর, তাহলে চতুর্থ ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু মানসিক ডিপ্রেশন দেয়, মনের মধ্যে হাজার চিন্তা দেয় এবং মাঝে মধ্যে মাথা গরমও করিয়ে দেয়। চতুর্থ ঘরে রাহু কিন্তু অসৎ সঙ্গে মিশিয়ে দিতে পারে। চতুর্থ ঘরে রাহু কিন্তু এডুকেশনকে কমপ্লিট করতে দেয় না। চতুর্থ ঘরে রাহু কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়েও খারাপ করায়। তবে এখানে খেয়াল রাখতে হবে, চতুর্থ ঘরের মধ্যে রাহু থাকলে পারে সেই মানে যার রাহু আছে তার পরিবারের লোক সেই ব্যক্তিকে নিয়ে চিন্তায় থাকে। কি বললাম বুঝতেই পেরেছেন? পঞ্চম ঘরের মধ্যে রাহু থাকলে পারে, দেখুন পঞ্চম ঘরের মধ্যে রাহু থাকলে পারে, একা যদি পঞ্চম ঘরে রাহু থাকে, পঞ্চম একটি খুবই শুভ গ্রহ, মানে ঘর, পঞ্চম ঘরে যদি একা রাহু থাকে তাহলে রাহু কিন্তু রাজযোগ দিয়ে দেবে। কিন্তু পঞ্চম ঘরে যদি রাহুর সঙ্গে অন্য কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু রাহু রাজযোগ দেবে না। এবং কিছু কেমন ফলটা দেবে দেখুন, পঞ্চম ঘরে রাহু থাকলে পারে বিশেষ করে দেখতে পাওয়া যায়, পঞ্চম ঘরে রাহু একা থাকলে পারে জাতককে সব কিছু দেবার চেষ্টা করে, কিন্তু সব কাজই তার এক চান্সে হবে না, কিছু না কিছু বাধা পড়বে। পঞ্চম ঘরে রাহু থাকলে পারে সেই জাতক মানে ভুলভাল প্রেমের মধ্যে চলে আসতে পারে। পঞ্চম ঘরে রাহু থাকলে পারে তার এডুকেশন কমপ্লিট হতে চায় না। পঞ্চম ঘরে রাহু থাকলে পারে সেই জাতকের মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা থাকে। পঞ্চম ঘরে রাহু থাকলে পারেও এত কিছু খারাপ হওয়া সত্ত্বেও তার জীবনে কিন্তু অনেক পজিটিভ ঘটনাও ঘটে যায়। ষষ্ঠ ঘরের মধ্যে রাহু খুব ভালো, কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে রাহু থাকলে পারে রাহু আপনার সমস্ত সমস্যাটাকে কিন্তু কমপ্লিট করবে। কেমন মানে আমি কি বলবো, মানে আপনি যদি রাস্তা দিয়ে যান, আপনার আগে আগে রাস্তা ঝাঁট দিতে দিতে রাহু কিন্তু আপনাকে নিয়ে যাবে, মানে সব কিছু আপনার পরিষ্কার করে দেবে, আপনার শত্রু সব কিছু পরিষ্কার করে দেবে। সপ্তম ঘরে রাহু, সপ্তম ঘরে রাহু কিন্তু ভালো বলবো না। সপ্তম ঘরে রাহুতে কিন্তু বিবাহিত জীবনকেও সমস্যা দেয়। সপ্তম ঘরে রাহু কিন্তু ব্যবসার মধ্যেও সমস্যা নিয়ে আসে, এবং কোনো বিবাহিতা বা কোনো নিচু প্রকৃতির নারী বা কোনো ডিভোর্সি নারী, এরকম মানে কোনো বিধবা নারী, এরকম কোনো মহিলার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক এসে যেতে পারে সপ্তমে রাহু থাকলে পারে। অষ্টমে রাহুকে নিয়ে কি বলবো, অষ্টমে রাহু প্রচণ্ড নেগেটিভ, পরবর্তী সময়ে বলবো। অষ্টমে রাহু কিন্তু জাতককে প্রচণ্ড বড় অভিনেতা বানায়, মানে জাতক এমন এমন কথা বলবে, মানে আপনি তাকে দেখে তো মানে কি বলবেন, মানে এমন এমন কথা এত সুন্দর ভাঁজ দিয়ে দিয়ে বলে দেবে। তো অষ্টম ঘরে রাহুর মধ্যে কিন্তু যে বিশাল বড় তিনি যে বিশাল বড় জ্ঞানী ব্যক্তি এরকম মনে করবেন না, তার মধ্যে কিন্তু মানে কিছু নিয়মকানুন এমন রয়েছে না, মানে যেটা আস্তিক লোকের সঙ্গে মিলবে না। এবং অষ্টম ঘরের মধ্যে রাহু থাকে তাহলে পরে এখানকার রাহু থাকলে পারে সেই ব্যক্তি কিন্তু মানে মনে করে আমি যেটা করব সেটাই মোটামুটি ফাইনাল, এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে চলে আসে। অষ্টমের রাহু কিন্তু পেটের সমস্যাও নিয়ে আসতে পারে। এছাড়াও নবম ঘরে রাহু কিন্তু ভালো নয়। যদি রাহুটি ভালো ঘরে থাকে, মানে নবম ঘরের অধিপতিও ভালো প্লেসমেন্টে আছে, তাহলে রাহু এখানে ভালো ফল দিয়ে দেয়। রাহু এখানে থাকলে পারে কিন্তু বাড়ি থেকে দূরে নিয়ে চলে যায়। যদি ভালো ফল দিচ্ছে বলে মনে করছেন তাহলে তাকে বাড়ি থেকে দূরে নিয়ে চলে যাবে। কিন্তু এখানকার রাহু কিন্তু জাতককে কি বলবো, এখানকার রাহু কিন্তু অনেক সময় দেখা যায় যে জাতককে
যে কোনো আধ্যাত্মিক কাজ যখন জাতক করবে বা মাঙ্গলিক অনুষ্ঠান করবে সেখানে কোনো সমস্যা আসতে পারে। এখানকার রাহু কিন্তু ভাগ্যের ওঠানামা নামিয়েই রাখে, চট করে ভাগ্যে ডেভেলপ আনতে দেয় না। এখানকার রাহু কিন্তু তার পিতার শরীর স্বাস্থ্য খারাপ করিয়ে দেয় বা পিতাকে মৃত্যু করিয়ে দেয়। এখানকার রাহু কিন্তু যদি কিছু আপনাকে দেয় আবার কিছু না কিছু ঘটনা করে আপনার থেকে নিয়ে নেবে। কী বললাম বুঝতে পেরেছেন? দশম ঘরে রাহু শাস্ত্রীয় কথা অনুসারে বহুত ভালো বলেছে, কিন্তু দশম ঘরে রাহু কিন্তু স্ট্রাগল দেয়। দশম ঘরে রাহু কিন্তু একাধিক কর্ম পরিবর্তন দেয়। দশম ঘরে রাহু কিন্তু কর্মস্থানেতে বন্ডিং প্রবলেম নিয়ে আসতে পারে। দশম ঘরে রাহু কিন্তু আমি কি বলবো, যদি রাহু দশম ঘরে একা থাকে তাহলে কিছুটাও যদি ভালো হয়, তবুও কিন্তু দশম ঘরে যদি রাহু একা থাকে তাহলে সব থেকে বেশি খারাপ হয়। দশম ঘরে রাহু যদি সঙ্গে আর অন্য কোনো গ্রহ থাকে তাহলে এই সমস্যাগুলো কিছুটা কমে যাবে। তাহলে দশম ঘরে রাহু একা থাকলে পারে আপনার মান সম্মানও ক্ষতি করিয়ে দেয়, কিছু গুপ্ত শত্রুতা আপনার কবলে, মানে গুপ্ত শত্রুতার কবলে আপনি পড়ে যেতে পারেন। 11th হাউসে রাহু যথেষ্ট ভালো, আপনাকে সর্বসুখ প্রদান করে, কিন্তু কন্ডিশন রয়েছে। 11th হাউসে রাহু যদি থাকে এবং 11th হাউসের অধিপতিও যদি আপনার জন্মছকের কেন্দ্রকোণে থাকে তাহলেই আপনাকে রাহু সর্বসুখ প্রদান করবে। যদি মনে করা যাক আপনার 11th হাউসে রাহু আছে কিন্তু 11th হাউসের অধিপতি কোনো ভালো প্লেসমেন্টে নেই, তাহলে রাহু আপনাকে কিচ্ছু দেবে না। যদিও কিছু দেয় তো আপনাকে চিরকাল দুঃখী বানিয়ে রেখে দেবে। দ্বাদশ ঘরে রাহু কিন্তু ব্যয় বৃদ্ধি করিয়ে দেয়। দ্বাদশ ঘরে রাহু কিন্তু ঘুমের সমস্যা নিয়ে আসে। দ্বাদশ ঘরে রাহু কিন্তু বিদেশে যারা কাজকর্ম করছে তাদের জন্য ভালো। দ্বাদশ ঘরে রাহু কিন্তু দেখা যায় যে যারা আউট অফ স্টেটে কাজ করছে তাদের জন্যও ভালো। এবং দ্বাদশ ঘরটি হচ্ছে কি, দেখুন দ্বাদশ ঘরের মধ্যে রাহু কি করে, মানে অনেকটা বিজ্ঞান মনস্কা, ওর জন্য শাস্ত্রীয় বিষয়গুলো মানতে চায় না। এছাড়াও দ্বাদশ ঘরে রাহু কিন্তু বাড়ির লোকের রোগের প্রবলেমের জন্য বেশ কিছু অর্থ খরচ হয়ে গেল, এরকমও কন্ডিশন ক্রিয়েট করে। আর এছাড়াও দ্বাদশ ঘরে রাহু কিন্তু কিছু পারিবারিক অশান্তিও নিয়ে আসতে পারে, বা পরিবারের কোনো বিষয়কে নিয়ে আপনি টেনশনে রয়েছেন এরকম বিষয় কিন্তু নিয়ে আসতে পারে। তো আমরা এটা মোটামুটি, দেখুন আরও অনেক হয় কিন্তু আমরা এটা মোটামুটি, কারণ অনেক বড় অনুষ্ঠান তো আমরা এখানে বিভিন্নভাবে রাহুর ফল করে দিলাম। এবার আমরা আলোচনা করব রাহুর অশুভ দোষ এবং কোন নক্ষত্রে রাহু বেশি খারাপ ফল দেয়, এটা নিয়ে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। পরপর অনুষ্ঠানটি কিন্তু দেখুন, তাহলে পারে বিষয়টা আপনার এত ভালো লাগবে যে আশা করছি আপনার ভালো লাগবে। হ্যাঁ, তো এবং আপনি অনেকটা বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনি যদি জ্যোতিষ প্রেমী হন তাহলে কিন্তু অবশ্যই দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন অনেকটা অনুষ্ঠানটা বড় হয়ে গেল, প্রায় 27 মিনিট আমি দেখতে পাচ্ছি, তো আর বাড়াবো না। তো এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।